आपकी আদালতে সাধ্বী ঋতম্ভরার ওপর অভিযোগ হলো যে উনি রাম নামের ওপর একা নিজেরই অধিকার ফলিয়েছেন। দেখুন, এতদিন ধরে আপনি সব সময় বলতেন যে শ্রীরাম সকলের, রাম সকলের মধ্যে আছে, আর রাম মন্দির এবার তৈরি হয়ে গেছে। তো বেশ কিছু লোক বলছে যে এর ওপরে বিজেপির, আরএসএস এর, সাধ্বী ঋতম্বরার কবজা হয়ে গেছে। রজতজি, রাম তো আমার অস্তিত্ব আর অপরাজিত পৌরুষের প্রতীক হয়। সর্বভাবেতে সুখী থাকার ভাবনা হন। আর সত্যি বলতে কি, রামই আমার হৃদয়ে কবজা করেছে রজতজি, আর আমি রামের হয়ে গেছি। মন্দির এখনো পুরো তৈরি হলো না, আর 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রেখে দিলেন, কারণ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। কি করে বোঝাই রজতজি যে এই শিখর টানা ওটা আমার তপস্যা হয়, আর যে ওখানে কলসি আছে ও আমার এই হৃদয়ের ভাবনা হয়। আর যে গর্ভগৃহ হয়েছে রজতজি, তা বহু যুগ ধরে ব্যাকুল মনের প্রতীক্ষা ছিল। আমাদের স্বপ্ন হয় ওই যে মণ্ডপ হয়েছে, আর ওর ভেতরের যে স্তম্ভ টানা রজতজি, তা আমার তিতিক্ষা ছিল। ক্রম এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের সবার কার্য বিক্রমময়। সেই জন্য আমরা যে পথ নির্মাণ করছি না রজতজি, তা অনেক বলিদান দিয়ে বানিয়েছি। আমরা যে মন্দিরের প্রাচীর উঠিয়েছি না রজতজি, তা আমার ধর্মের প্রতি আমার যে স্বাভিমান আছে তার উপর বল করে দাঁড়িয়ে আছে। এই জন্য অসম্পূর্ণ কিছুই নয় রজতজি, সংকল্প পূর্ণ হবেই, আর সিদ্ধিও সম্পূর্ণ হবে। আর হতে পারে রজতজি, এখন কিছু অসম্পূর্ণ হতে পারে, কিন্তু যখন শিখর তৈরি হবে আর কলস ধ্বজাও ওপরে উঠবে, ক্ষণে ক্ষণে সব আভূষণ একসাথে হয়ে যাবে। অন্তর মন্দির পূর্ণ হয়ে গেছে, বাইরেও পূর্ণ হয়ে যাবে, আর ধর্মবিদ্বেষীদের গর্ব এখন চূর্ণ হয়ে যাবে। আর এটাই ব্যাপার। রাহুল গান্ধী মিডিয়ার কাছে কথা বলার সময় বলেছেন যে 22শে জানুয়ারির যে অনুষ্ঠান আছে সেটা নরেন্দ্র মোদীর অনুষ্ঠান, সেটা ভগবান রামের অনুষ্ঠান নয়। ভারতের ইতিহাসে প্রথমবার এমনটা হয়েছে যে এই দেশের বহু সংখ্যক সমাজের ভাবনাকে সম্মান করার জন্য এদেশের প্রধানমন্ত্রীজি প্রথমে তো ভূমি পূজাতে যখন উনি যান, উনি সাষ্টাঙ্গ প্রণাম করেন, ধরিত্রী ধন্য হয়ে যায়, ভারতের পরম্পরা ধন্য হয়ে যায়। কারণ আমরা তো অপমানের বিষ পান করে বসে আছি না রজতজি, আমরা তো নীলকণ্ঠের মতো করে মন্থনের মূল্য দিয়েছি। আমরা তো আমাদের ওপর অন্যায়, আমাদের মন্দিরের উপর কুঠারাঘাত হতে দেখেছি, উপেক্ষা দেখেছি, অপমান দেখেছি, ব্যঙ্গোক্তিও শুনি। প্রথমবার এরকম হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর যে এক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপে এরকম এসেছেন, যিনি মা ভারতের এই পরম্পরাকে নিজের শিরোমস্তকে অর্পণ করেছেন। আরেকটি কথা রজতজি, প্রধানমন্ত্রী অযোধ্যার ভাগ্য বানাতে কিন্তু যাচ্ছেন না, প্রধানমন্ত্রী যাচ্ছেন তার এই ভাগ্যকে সৌভাগ্য বানানোর জন্য। একজন শঙ্করাচার্য আছেন, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, উনি বলেছেন যে মোদিজি এটাকে তো পলিটিক্যাল ফাংশন বানিয়ে দিলেন। সব সময় যখন সাধকদের দ্বারা নির্ধারিত করা ব্যবস্থাপনায় দেশের প্রধান পন্থা, দেশের প্রধানমন্ত্রী, পুরনো আমাদের অতীতের ভারতের রাজা, ওরা সবাই শুভকর্ম করতেন, সাধকদের মার্গদর্শনই করতেন। এ তো মার্গদর্শন মণ্ডলে সাধকদের নির্ণয় ছিল, রাম জন্ম ভূমিন্যাস ট্রাস্টের নির্ণয় ছিল, ওখানে ট্রাস্টের দ্বারা নিমন্ত্রণ পাঠানো হয়। আর রজতজি, আমি ভাগ্যশালী, যে আনন্দিত যে এই দেশের প্রধানমন্ত্রীজি আমাদের দেওয়া এই নিমন্ত্রণ স্বীকার করে নেন। আমি খুবই আনন্দিত। ঋতম্বরাজি, এক শঙ্করাচার্য বলেছেন যে এটা কিরকম হবে যে এই ভগবানের মূর্তি, রামলালার যে মূর্তি, ওনাকে নরেন্দ্র মোদী স্পর্শ করবেন আর শঙ্করাচার্য পাশে দাঁড়িয়ে হাততালি দেবেন। এই জন্য আমরা কেউ যাচ্ছি না। রজতজি, বহু বড় পীঠস্থানে, আদরণীয় ও শ্রদ্ধাবান পীঠস্থানে যদি কেউ বিরাজমান থেকে তার বক্তব্য বলে, তো উনার বিমর্ষ কি আর মন্তব্য কি আর উদ্দেশ্য কি, এটার উত্তর শুধু তারাই দিতে পারবে। আমি খুবই ছোট মানুষ, আমার কোনো অধিকারই হয় না, কিন্তু আমার নিজের আনন্দকে ব্যক্ত করার অধিকার আছে।
যে দেশের প্রধানমন্ত্রী যাত্রা করছেন, পুরো বিশ্বতে জয় জয়কার ধ্বনি উঠছে, আর আমাদের রামলালা আগমন করছেন। 500 বছরের প্রতীক্ষা রজতজি, এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা বিরাট ব্যাপার একটা। শ্রদ্ধা, আস্থা, আর তারপর আমাদের স্বাভিমান যেটাকে খণ্ডিত করে দেওয়া হয়েছিল, সেটার পুনঃস্থাপনা হতে চলেছে। আর তাতে রাজনৈতিক শক্তিরা, সামাজিক শক্তিরা, ধার্মিক আধ্যাত্মিক শক্তিরা, আর আপনার মতো বন্ধু যে সত্যকে এরকম সাহসের সাথে নিজের চ্যানেলের মাধ্যমে সমাজে স্থাপন করে থাকেন। কেন কি রজতজি, সত্য খুবই কঠোর হয়ে থাকে, সে তীরের মতো অন্তরে ঢুকে যায়। সেই সত্যকে বলার মতো সাহস আমাদের রজতজির মতো পত্রকারের আছে। এই জন্যে যখন সব সময়িত শক্তিরা ওখানে যাচ্ছেন, তো দেশের প্রধানমন্ত্রীজিরও যাওয়া উচিত, সেই জন্য উনিও দেখুন, একটা যাচ্ছেন। কঠিন সত্য আজ সামনে এসেছে যে আপনার স্লোগান ছিল সৌগন্ধ রাম কি খাতে হ্যাঁ মন্দির ওহি বানায়েঙ্গে। তো কেউ একজন গুগলের ম্যাপ ডিজিটাল মিডিয়াতে দিয়েছেন আর লিখেছেন যে যেখানে রাম জন্মভূমি ছিল মন্দির সেখানে নয়, বরং 3 কিলোমিটার দূরে বানানো হয়েছে। রজতজি, যেখানে গর্ভগৃহ ছিল না, যেখানে আমাদের রামলালা বিরাজমান ছিলেন না, যেখানে 500 বছর ধরে লাগাতার যেই অশ্রদ্ধার সাথে মাথা ঝুঁকেছে না, 500 বছর আমার পূর্বপুরুষ যেই জায়গাটা কখনোই দাবি ছাড়লেন না, ওই জায়গাতেই গর্ভগৃহ হবার পর রামলালা বিরাজমান হতে চলেছেন। এদিক ওদিক 1 ইঞ্চিরও কোনো পার্থক্য নেই। আর এটা একটা তর্কবাদ, আর এটা সমাজকে, জনতাকে ভ্রমিত করার এক কুৎসিত প্রয়াস আর অসফল প্রয়াস। এটা এই প্রয়াস এই জন্য হচ্ছে যে সমস্ত বিরোধী দল আছে সকলেই মনে করছে লোকসভার এই যে নির্বাচন হতে চলেছে, সেই জন্যই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এখন রাখা হয়েছে। আমি তো আগে থেকেই বলতাম যে রজতজি, লোকসভা যেদিন বাসন্তী চোলা পরে আসবে, সেদিন ভারতের গলি গলি বৃন্দাবন হয়ে যাবে। কাশী, মথুরা আর অযোধ্যা সব একসাথে বলেছে, বলো গর্ব করে আমরা হিন্দু, আর হিন্দুস্তান আমাদের। এই জন্যে, আরে রজতজি আগে বলতেন যে নির্বাচন আসে আর যায়, এরা বলেন যে মন্দির বানাবে মন্দির বানাবে, এখনো পর্যন্ত এরা মন্দিরের তারিখই বলেনি। তখন তো এই বেদনা ছিল, আর এখন যখন তিথি নিশ্চিত করে দিল তবুও পেটেতে বেদনা হচ্ছে। তো এমনটা কি করে চলতে পারে? আগে তো এটাও বলা হচ্ছিল রীতম্বরাজি যে মন্দির আসলে কেউ বানাতেই চায় না, ওটাকে একটা ইস্যু বানিয়ে রাখতে চায় যাতে প্রত্যেক নির্বাচনে ওটা ব্যবহার করা যায়। বহু নির্বাচন আসে, বহু নির্বাচন যায়। ভারতীয় জনতা পার্টি বিশাল নৈতিক দৃষ্টিতে মানসিক দৃষ্টি তৈরি করার, তবেই তো শ্রীরাম মানে ওই রামরথ যাত্রা নিয়ে শ্রী লালকৃষ্ণ আদবানিজি বেরিয়েছিলেন। আর উনার সর্বদাই ওটাকে ওনার মধ্যে ছিল যে আমরা মন্দিরের পক্ষেতে, আর আমরা মন্দির বানাবই। আর আজ যখন ওনারা মন্দির বানাচ্ছেন, তো যাদের সমস্যা আছে না রজতজি, তাদের ঘোষণা করা উচিত যে ভারতীয় জনতা পার্টি রাম মন্দির বানানোর জন্য সম্মিলিত হয়ে গেল, আর এবার আমরা কৃষ্ণ জন্মভূমি বানিয়ে ছাড়বো। এদেরও সৌভাগ্য বাড়ে যদি। তো আপনি বলছেন যে ওনাদেরও যদি ভোটে সুবিধে নিতে হয়, তাহলে ওনাদেরও এরকম কোন একটা মন্দির। এটা একদম নিশ্চিত যে এখন অবধি হিন্দু জাতি যে অপমানিত হয়, প্রতারিত হয়, আর বলিদানও দেয়, উপহাসও হয়, মজাও ওড়ানো হয়। কেন কি ভোটের এই রাজনীতি, তুষ্টিকরণের এই রাজনীতিতে এতটা অন্ধকার করে দিয়েছে নেতাদের যে উনাদের নিহত্যা কর সেবকদের বুকেতে গুলি করতে একটু সংকোচ হলো না। শরীরে পাথর বেঁধে সর্য নদীতে ফেলে দেওয়া হয়, বালির বস্তাতে জীবিত শরীরগুলো বেঁধে দিয়ে সরজুর জলেতে ভাসিয়ে দেওয়ার কুৎসিত প্রয়াসও হয়। রাজনীতি ওটা ছিল নাকি? তুষ্টিকরণের রাজনীতি, মুঠি ভর লোকেদের ভোট ব্যাংকের কারণে সত্যকে অস্বীকারের রাজনীতি। আর যদি আজ ভারতীয় জনতা পার্টি রাম জন্মভূমির এই মুক্তি আর মন্দির নির্মাণের পক্ষে দাঁড়িয়ে থেকে রাজনীতিও করে থাকে, হ্যাঁ, আমরা এইরকমই রাজনীতি চাই যে ভারতের পরম্পরাদের সম্মান করে, সত্যাকে সাধনা বানায়, আর সত্যের প্রতি সে সমর্পিত হয়ে যায়। এটুকু চেয়েই তো আমি আকুল ছিলাম রাজুজি। ওনাদের প্রবলেম
মোদিজিকে নিয়ে সবাই বলছে যে মোদিজির এমন কি যোগদান আছে রাম মন্দির বানানোতে, এ তো সুপ্রিম কোর্টের আদেশে বানানো হচ্ছে। মোদিজি এমন কি করলেন যে পুরো ফোকাস ওনার ওপর? বহু বছর ধরে তো প্রতীক্ষা চলছিল রজতজি যে এবার নির্ণয় আসবে, এবার নির্ণয় আসবে। আমাদের মতো লোকেদের তো ডকুমেন্ট, পাসপোর্ট সব জব্দ করে জমা করে বসেছিল আদালত। আমরা তো অপরাধী সিদ্ধ ছিলাম না, কেন কি আমাদের উপর কলঙ্ক লেপা হয়েছিল, আমাদের উপর আমাদেরকে এই ধরনের পুরো প্রক্রিয়াটা পেরোতে হয়। আর তাছাড়া দ্বিতীয় কথা রজতজি, কেউ বুনিয়াদ বানাক, কেউ ভীতি বানাক, কেউ দরজা বানাক, সবার এই সৌভাগ্য হয় না যে ওই শিখরে ধ্বজাও লাগাবে। মোদিজি তো এই সৌভাগ্য প্রাপ্ত করেছেন, মোদিজি তো এই সৌভাগ্য লাভ করেছেন। এটাও তো পুণ্য কর্ম হবে, এটাও তো কোনো পূর্বজন্মের কিছু পুণ্যকৃত্য হবে যে উনার কালে এই নির্ণয় বের হয় আর উনার সময়ে মন্দির নির্মাণ হবে। আর উনি তো স্বীকারও করে নিয়েছেন নিমন্ত্রণ, আর ওখানে উনি সাক্ষী থাকবেন যখন পর্দা সরাবে, তখন তো নরেন্দ্রজি সামনে দাঁড়িয়ে দেখবেন। তো এ আমার আপনার ভাগ্যের ব্যাপার। আসলে আপনি তো 2008-এ বলেছিলেন, মনে আছে, গুজরাতের এক সভায় বলেছিলেন যে ইনি গুজরাতের মুখ্যমন্ত্রী নন, ইনি একদিন রাষ্ট্রনায়ক হবেন। হ্যাঁ, নিশ্চিত রূপে তাই রজতজি। আমরা সকলে মিলে দেখি উনাকে যে উনি দেশের জনতার মনকে ছুতে জানেন। ওই ভারতীয় ওই ঝাপসে যাওয়া মহিলাদের ওই চোখগুলোকে ঝকমকিয়ে দিতে পারেন। উনি অন্তিম ব্যক্তির চেহারাতেও খুশির ছোঁয়া আনতে জানেন। উনি বিনা ভেদাভেদ করে সকলের জীবনের কল্যাণও করতে পারেন। আর তার সাথে সাথে সেই ব্যক্তি যিনি আদবানিজির রামরথ যাত্রার সাথেও সম্পূর্ণ নিযুক্ত থাকেন, এক আধ্যাত্মিক সূত্রের সাথে পুরো ভারতকে একজোট করতে লেগেছিলেন। আর যদি উনার হাতে দেশের নেতৃত্ব এসে যায় তো এই ভারত রাষ্ট্রের মহানতার শিষ্যতাকে ঝুঁকতে দেবেন কি করে? কদাপি অপমানিত হতে দেবেন না তিনি। এই জন্যে হৃদয় থেকে এই ধরনের ভাব আসত সাধকদের হৃদয় থেকে। আর আমার গুরুদেবের হৃদয়ে তো রজতজি নরেন্দ্রজিকে দেখে এই ধারণা। আর তারপরে আমার এই ধারণা যে আপনি জানেন রজতজি আমাদের পরিচয়টা কি, তাই না? আমরা শিব কার্তিকের আর কৈলাসের ক্রীড়াঙ্গন, দেবতাদের সেনাপতি হওয়া, এটা আমাদের ইতিহাস। পঞ্চশীলের এই জগৎটাকে এই বার্তা প্রেরণ করি, সংযমের মধ্যে থেকে ক্লেশও সহন করি, কিন্তু আমরা ছাড়িনি সাহস আর সরসন্ধানের, আর শীর্ষ ঝুঁকতে দিইনি। আর এই ভারত রাষ্ট্র মহানতা, আর এটার জন্য নেতৃত্ব কিরকম দরকার রজতজি? ভারতের পরম্পরাকে গালি দেয় যারা, রামজির অস্তিত্বে প্রশ্নচিহ্ন তৈরি করে যারা, এটা প্রশ্ন করে যারা যে রাম সেতু তৈরি করার কথা কেন বলছো, এটা বলো যে রামজি আসলে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি হাসিল করেছেন? যে রামকে ভুল বলে, মিথ্যে বলে, অযোধ্যাকে অসত্য মনে করে, সেই অসুস্থ মস্তিষ্কের অন্ধদের মতন এরকম লোকেদের নেতৃত্ব চেয়েছিলাম? মোটেই নয়। আমরা নেতৃত্ব চেয়েছিলাম যে ভারতের জনগণকে বুঝবে, এই মাটিকে মস্তকে ধারণ করবে। আর ভাবো রজতজি, যেই ব্যক্তি এই পার্লামেন্টের দরজাতে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, এটাকে মন্দির মেনেছেন, ওই জায়গায় বসেও কোনো ব্যক্তি যাকে নমন করে থাকেন, প্রণাম করে থাকেন, ওই জায়গায় বসেও তো তিনি ভারতের ভাগ্যকে বানিয়ে যাবেন, তিনি কোনো পাপ করবেন না। এটাকে উনি সিদ্ধ করেছেন, এটা উনি সিদ্ধ করেছেন। আর দেখুন, যারা অস্বীকার করেছেন, নিমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করেছেন, যেমন সোনিয়াজি, ওনাকেও আপনি কিছু বলবেন কি? যে আমার রামজির নিমন্ত্রণ উপেক্ষা করবে রজতজি, ভারতের জনতা ওদের উপেক্ষা করবে এবং উপেক্ষা করে দিয়েছে। এবার জনতার আপনি নাম নিয়েছেন, তো জনতার মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান তারা করতে পারেন। জয় শ্রীরাম দিদিমা, আমার প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনও কি মোদিজি জিতবেন? উনি কি তৃতীয়বারও প্রধানমন্ত্রী হবেন? নিশ্চিত রূপেতে, এতে কোনো সন্দেহই নেই। এ তো জনতাই মত বানিয়েছে পুত্র। জনতা তো জানেন যে এই দেশের মহানতা আর দিব্যতা দুটোরই গ্যারান্টি মোদিজি দেন, তাই 2024 উনারই হবে। কখনো আপনার মনে এই বিচার আসেনি যে আমিও এমপি হব, মন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব? রজতজি, রাজনীতি আমার ক্ষেত্রই ছিল না। আমার ক্ষেত্র তো ছিল ভগবানের গান গাওয়া, পুরো দেশবাসীদের হৃদয়ে ধর্মের ধারণাকে ছড়ানো,
কর্তব্যের জন্য বোধ জাগানো, আমাদের অগ্রজ পূর্বজদের জাজল্যমান পরম্পরাকে স্মরণ করানো, তারপর এর মধ্যে যখন রাম জন্মভূমির বিষয়টা এলো, তখন আমার গুরুদেব আমায় বলেন যে ঋতম্ভরা, তোমায় সকল জনগণকে জানাতে হবে। তাই আমি জানাতে ঘুরে বেরিয়েছি রজতজি। কাকর কাকরে শঙ্কর আছে, প্রাণ প্রাণে গীতা আছে, জীবনের স্পন্দন রামায়ণ, পদে পদে পূজনীয় আছেন। যদি শ্বাসের মধ্যে রাম না থাকেন তাহলে জীবনই হলো অর্থহীন। নরনারী শ্রী রামের জন্য মন্দির আমরা অবশ্যই বানাবো। রাম নাম নিয়ে প্রতিজ্ঞা নেই, আমরা মন্দির সেখানেই বানাবো। তো আমাকে গুরুদেব আদেশ দেন যে রজতজি, গুরুদেবের আদেশ ছিল যে জন্মভূমির জন্য কাজ করতে হবে, ধর্ম জাগরিত করতে হবে। আর এখন ওনার আদেশ যে এই সামঞ্জস্যতাকে ভারতের ভেতর এটাকে নিয়ে কাজ করো। তো উনার আদেশ যেমনটা ছিল আমি তেমন করলাম। রাজনীতি আমার উদ্দেশ্য ছিল না। আর না আমার মনে কখনো আছে আগে হবে। 1991-এ আপনাকে বলা হয়েছিল আমেঠি থেকে আপনি লড়ুন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে হ্যাঁ নির্বাচনে। সত্যি রজতজি, আমাকে বলা হয়, তবে আমার গুরুদেবের আদেশ ছিল। আর আমারও রাজনীতিতে তেমন রুচি ছিল না। আর রজতজি, আমরা রাজনীতিতে পথ প্রদর্শন করা লোকেদের মধ্যে হই, রাজনীতি করাদের মধ্যে নয়। আচ্ছা দেখুন, যোগী আদিত্যনাথজিও মুখ্যমন্ত্রী হয়েছেন। উনিও সাধক সমাজ থেকে আসেন আর যথেষ্ট সফল মুখ্যমন্ত্রী ওনাকে মনে করা হয়। ঠিকই, অনেক অনেক সৌভাগ্য রজতজি যে এইরকম একটা নেতৃত্ব উত্তরপ্রদেশের প্রাপ্ত হলো। আর সেই অযোধ্যাকে দেখে আমাদের মন কাঁদত রজতজি। যখন আমি লখনৌয়ের বৈভবকে দেখতাম, আমার লখনৌকে নিয়ে কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমাদের তীর্থস্থানগুলির উপেক্ষা, ওদের শ্রীহীনতা, ওই ধুলো ধূসরিত দেওয়ালে তবে কতটা বড় ব্যথা এ রজতজি। আমরা সর্বদাই মেনে থাকি যে মা ভারতে চিন্ময়ী সত্তা হয়, আর মা ভারতে সময় সময়তে তারই কোলেতে এরকম সুপুত্রদের জন্ম দিয়েছেন যে ভারতকে গৌরবান্বিত করবে। আর দেশে উত্তরপ্রদেশে যোগীজি যখন পুরো অযোধ্যাকে প্রদীপ জ্বালিয়ে জমজমাট করে দিলেন, বিমান থেকে নেমে রামজি আসেন প্রতি দীপাবলিতে, আর পুরো অযোধ্যা ধন্য হয়ে যায়। তাই এরকম সাধুরা, এরকম সিপাহীরা, এরকম নেতৃত্ব ভারতের পাওয়াটা এ ভারতের পরম সৌভাগ্য হয়। আচ্ছা, কেউ প্রশ্ন করবেন কি? যেমন কি কেজরিওয়ালজি বলেছেন যে তিনি প্রতি মঙ্গলবারে হনুমান চালিসার পাঠ করাবেন। তো কি মনে হয় আপনার, এর থেকে ওনার কি কোনো লাভ হবে? হ্যাঁ, ওনার বুদ্ধি ঠিকানাতে তো আসবে আর কি। আপনার মনে হয় কি যে দেশে পরিস্থিতি বদলাচ্ছে, রাজনেতারা এখন মন্দিরে যাচ্ছে, হনুমান চালিসা তারা রোজ পড়ছে? হ্যাঁ ঠিকই রজতজি, মহল বদলাচ্ছে, তবে কি জনতা জানে সবই? তাহলে ভাই কোটের ওপর পৈতে চাপিয়ে দেখাবার কি দরকার আছে? আর আপনার নিষ্ঠা, আস্থা আপনার ভারতের পরম্পরাই সাথে আছে। আপনি এতদিন ওদের গালি দিয়েছিলেন, সাধুদের গালি দিয়েছিলেন, ভারতের পরম্পরাকে কলুষিত করেন কিছু লোকেদের খুশি করার উদ্দেশ্য নিয়ে, নিজেরই গোড়াতে কুঠারাঘাত করতে থাকেন। এরপর যখন এই নাটকটি ঘটায় না, তখন তো জনগণ ভালো করেই বুঝতে পারে যে